গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমার ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, সকালবেলা মেয়ের স্কুল টিফিন আর হাজব্যান্ডের অফিসের লাঞ্চের জন্য মটর পনির বানিয়েছিলাম অল্প করে। তো যেগুলো প্যাক করা হয়ে গেছে, এই যে ওনারটা এখানে প্যাক করা আর মেয়েরটা তো দেওয়া হয়েই গেছে। এখন বাজে 7:45, মেয়ে স্কুল চলে গেছে। এখানে আটা মাখা হয়ে গেছে। এবার এদিকে উনি খেয়ে যাবেন, সেই তোড়জোড় শুরু হয়েছে। এটা হচ্ছে ডাল সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ হচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য সব নিরামিষ। এখানে হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে দিলাম। তো এই হলো সকাল সকালকার ব্যাপার স্যাপার। মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, এখন শরীরটা একটু ভালো আছে। আর এদিকটা একটু মেসি হয়ে রয়েছে এখন। এদিকটা এখনও তেমন কোনো বাসনপত্র পড়েনি, সব বের করে রেখেছি আর কি রান্নাবান্নার জন্য। হোক, আগে আগে যেমন চলছে তেমন তেমন আপনাদের সঙ্গে শেয়ারও করছি। আর এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, ছাদ ভর্তি জামা কাপড় ওদের সব ভিজে গেল। কি জোর বৃষ্টি এসছে। মেয়ে স্কুল পৌঁছে গেছে, গিয়ে মেসেজ করেছিল। এদিকে দুধও ফুটে গেছে, এদিকে ডালও ফুটে গেছে। ডালের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। ভাতটা এখনো ফুটেছে কি? হ্যাঁ, ফুটে গেছে, কম করে দিচ্ছি। সাথে আজকে হবে ভেন্ডি পোস্ত। কালকেও ভেন্ডি হয়েছিল, করে ফেলি, একটু আনা ছিল বেশি করে। ভেন্ডি পোস্ত বানানোর জন্য পোস্তটা আমি শিলে বেটে নিচ্ছিলাম, একটু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা মিশিয়ে। হাতে একটু সময় থাকলে আমি প্রেফার করি পোস্ত এবং সর্ষে এই দুটো শিলেই বেটে নেওয়ার, তাতে স্বাদ অবশ্যই অনেক গুণে বেশি হয়। তো আজকে যেহেতু ওনার টিফিনটাও মেয়ে স্কুল যাওয়ার আগেই আমি রেডি করে নিয়েছিলাম, মানে রুটি তরকারি দুটোই একদম প্যাক হয়ে গিয়েছিল, তাই আমার কাছে একটু সময় ছিল, সেই জন্য ভাবলাম পোস্তটা শিলে বেটেই রান্নাটা করি, তাতে স্বাদও ভালো হবে এবং উনি একটু কাঁচা পোস্ত খেতে ভালোবাসেন, তো ওনাকে একটু পোস্ত বাটাও দিয়ে দেবো ভাতের সাথে। তো সেই কারণেই পোস্ত বাটার পর কিছুটা পোস্ত বাটা একটা অন্য বাটিতে তুলে রেখেছি, যেটা এমনিই দেবো ভাতের পাতে, আর বাকিটা এরকম জলের মধ্যে তুলেছি, মানে শিল ধোয়া জলটাও এর মধ্যে রয়েছে। কিছুটা পোস্ত ভেজে, মানে এইভাবে ভেন্ডির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর বাকিটা জল সমেত এর মধ্যে দিয়ে একটু শুকনো শুকনো করে নামাবো। ভেন্ডি পোস্ত একটু শুকনো শুকনো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর পাশের বার্নারে আমি ওদিকে আলু এবং উচ্ছে সেদ্ধ করতে বসিয়েছি, উচ্ছে আলুর ভর্তা হবে। তো এদিকে ভেন্ডি পোস্তটা হয়ে যাওয়ার পর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। তো এবার আজকের লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই। আলাদা করে লাঞ্চের ভিডিও আর করা হয়নি। উচ্ছে আলু সেদ্ধ, এখানে তো গরম ভাত রয়েছে, একটু ভেন্ডি পোস্ত রয়েছে, আর তার সাথে রয়েছে মুগ ডাল, শসা এবং টক দই। আর সকালে ওদের টিফিনের জন্য যে মটর পনিরটা বানিয়েছিলাম সেটা আমি লাঞ্চে নিজের জন্য একটু নিয়েছিলাম, মানে এক্সট্রা যেটা ছিল সেটা নিজের জন্য নিয়েছিলাম। আর এটা তো হাজব্যান্ডের জন্য ভাত বেড়েছি, যেটা দেখা এনাদেরকে খেতে দেব। চলে এসো, বাচ্চা পার্টি, ব্রেকফাস্ট করবে। সবাই চলে এসেছে আমাকে দেখে। এবার খাবার দিলেই ঝাঁপিয়ে পড়বে। এই যে কি ভালো লাগে আমার এটা দেখতে। আজকে এইটুকুনি জবা গাছে, এই যে গাছটা এত বড়, এইটুকু জবা গাছে একসাথে 5টা ফুল হয়েছে। এই যে 1, 2, 3টে, এদিকে একটা 4টে, আর ওই নিচে একটা 5টা। দেখে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। কি সুন্দর দেখতে ফুলগুলো, মানে কি সুন্দর কালারটা। গুড
ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার এবং এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এখন বাজে 6:45, মানে 6:40 বাজে আর কি, 6:45 হয়নি এখনো। তো আজকে সকালে একটু ক্যামেরা অন করেছিলাম, তারপর থেকে আর সারাদিন ক্যামেরা অন করা হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তারপরে মেয়ের শরীরটাও যেহেতু খারাপ, মন মেজাজ ভালো ছিল না। খাওয়ার সময় ইনফ্যাক্ট ক্যামেরা অন করা হয়নি, কারণ কিছু কাজ করতে করতে খেতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য চুপচাপ তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি। ক্যামেরা অন করতে গেলে তো একটু দেরি হয়, সেই কারণে ক্যামেরাটা অন করা হয়নি আজকে খাওয়ার সময়। তো দেখা যাক নেক্সট আবার মানে খাওয়ার ভিডিও শেয়ার করব অবশ্যই। তো এখন চলে এসেছি কিচেনে, বেশ কিছু কাজকর্ম রয়েছে। দুটো ভিডিও আপলোড করলাম এই চ্যানেলের, মানে ব্লগ চ্যানেলের এবং কুকিং চ্যানেলের দুটো ভিডিও আপলোড করলাম। দুটো শর্টস বানালাম, কমেডি শর্টস, যেগুলো আপনাদের ভীষণ পছন্দ হচ্ছে, মানে সকলে ভীষণ হাসেন। কেউ হাসি ইমোজি দিয়ে যান, কেউ বলছেন হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, এরকম টাইপের। আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি, সেই জন্য মানে এটা করতে আমি খুব মজা পাই। তো সেই কারণে মাঝে মধ্যে দু একটা কমেডি শর্টস বানাই, চেষ্টা করি প্রত্যেকদিন দুটো করে বানানোর। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। এখন চলে এসেছি আবার কিচেনে এবং প্রচুর কাজকর্ম রয়েছে। দুপুরবেলার কিছু বাসনপত্র রয়েছে যেগুলো মাজা হয়নি। মেয়েকে খাইয়েছি, মেয়ে স্কুল থেকে আসলো পরে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে তারপরে ওই একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো তারপর থেকে যা যা কাজকর্ম আমার থাকে আমি বাসনটা মেজেই যাই। অ্যাকচুয়ালি নিজেকে মাজতে হয় যেহেতু, সেই কারণে না আমি কাজ ফেলে রাখি না, কারণ কাজ ফেলে রাখলেই তো কাজ জমে যাবে। এখানে রাখলে আমাকে দেখা যাবে না, দেখে এরকম রাখি। তো কাজ ফেলে রাখলেই যেহেতু কাজ জমে যাবে, সেই কারণে আমি কিন্তু কাজ যখনকার কাজ তখন করে নেওয়ারই চেষ্টা করি। তো এই হলো ব্যাপার স্যাপার। এখন আসলাম, আমাকে কিচেনের সমস্ত কাজকর্ম সারতে হবে। সবার আগে বাদামগুলো ভিজিয়ে রাখলাম, এই যে আমন্ড, যেটা সকালবেলা আমরা তিনজনেই খাই। তো আজকে এখন ক্যামেরাটা আবার অন করার আরো একটা কারণ হচ্ছে, এখন আমি বানাবো ঘি। এদিক থেকে লাইটটা আসছে না, মানে হ্যাঁ লাইটটা ওইদিকে, মানে এই দিকটায় ক্যামেরাটা রাখলে ভালো হবে। ঠিক আছে, পরে বলছি। এমনি তো আপনারা সবাই চেনেন, চেনা বাবুনের কি আর বলতে লাগে বলুন? কালো লাগুক ফর্সা লাগুক, কালো মানুষকে কালো লাগবে, তার থেকে আবার নতুন কি আছে, বোঝা গেলেই হলো। আপাতত বাসনগুলো গোছাতে হবে। আর দুপুরে স্নানে যাওয়ার আগে এক রাউন্ড আমি বাসন মাজি, যেগুলো ওই সকাল থেকে যেগুলো পড়ে সেইগুলো। তারপরে খাওয়ার পরে এক রাউন্ড বাসন মাজি, আবার রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এক রাউন্ড বাসন মাজি। 3 বার বাসন মাজি আমি, বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? যারা নিজেরা করেন সবাই হয়তো সেইভাবেই করেন, কি যখনই অল্প অল্প কিছু বাসন বেরোয় তখনই হয়তো ধুয়ে রাখেন সেগুলো, না হলে কাজ বেড়ে যায় আর কি। তো এগুলো আস্তে আস্তে গোছাতে থাকি। আর বাসন কটা মেজে নিয়ে তারপর ঘি বানাবো। সরটা, দুধের সর সেই সকালে বের করে রেখে দিয়েছি, যাতে সরটা একদম সফট হয়ে যায় এবং সেটাকে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি কাজ করতে থাকি, আপনারা একটু দেখতে থাকুন। দেখি যদি কিছু বলার থাকে বলবো, আর না হলে ভয়েস ওভার দিয়ে দেবো। ওকে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বানাবো ঘি। এই যে এক টিফিন বক্স সর জমানো রয়েছে, যেটা আমি বের করে রেখে দিয়েছি, ওই 11টা 11:30 নাগাদ বের করে রেখেছি, একদম সফট হয়ে গেছে। এবার প্রথমে ওটাকে ব্লেন্ড করব। ব্লেন্ডিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, বরফ দেব, সাথে ঠান্ডা জল দেব, মানে একদম ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করতে হবে। দুবারে করলে হয়ে যাবে। গার্ডারটা বড্ড টাইট।
টাইট বললেই আমার ঘুন্টুর কথা মনে পড়ে। ও স্কুল ড্রেস নাকি খালি টাইট হয়ে যায়, ওর লাগে। ফোন করলেই বলবে টাইট আঁকছে, লাগছে তো বলতে পারে না, বলে আঁকছে। ফ্রিজ থেকে ঠান্ডা জল আর আইস নিয়ে আসলাম। এটা দিলে খুব সহজে, মানে ঠান্ডাটা দিলে খুব সহজেই বাটারটা উপরে চলে আসবে। এবার এটাকে ব্লেন্ড করব। 10-12 সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকটা মালাই উপরে চলে এসেছে। তো এটাকে আরেকটু ভালো করে ব্লেন্ড করব। উঁচু করে দেখাতে গিয়ে, মানে সার্কাস দেখাতে গিয়ে উল্টে যাবে। এই দেখুন, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে উপরে কিন্তু পুরো বাটারটা ভেসে উঠেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? দাদা দেখেছে। ঘি বানানোর জন্য লোহার কড়াইটা বের করেছি। এটাতেই ঘি বানাই আমি। কালারটা খুব সুন্দর আসে ঘিয়ের। আর একটা কাজ করতে হবে, ভুলে গেছিলাম। বাটারটা একবার ধুয়ে নেব যাতে পরিষ্কার হয়ে যায়, মানে দুধের কোনো পার্টিকেল ওর মধ্যে আর না থাকে। তো এই যে বাটারটা তুলছি, তুলে জলের মধ্যে দিয়ে দেব। কত হাতা খুন্তি লাগছে। এই দেখুন একবারে কতটা বাটার বেরিয়েছে। এটাকে ভালো করে ধুয়ে তারপর কড়াইতে তুলে নেব। আর এই একই ব্লেন্ডিং জারের মধ্যে বাকি ওই যে মালাইটা রয়েছে ওটাকে দিয়ে আবার ব্লেন্ড করব। ওর মধ্যে আর একটু ইয়েও দেবো, ওই যে আইস আর ঠান্ডা জল দুটোই দেবো। হাত দিয়েও তোলা যায় বাটারটাকে, কিন্তু হাত দিয়ে তুললে না ওই হাতের মধ্যে লেগে যায়, বড্ড বিরক্ত লাগে আমার। মনে হয় হাত থেকে ছাড়তে চাইছে না। এরপর বাকি এই যে দুধের শটটা রয়েছে সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। একদম চেঁচে পুছে নেব, আর তার জন্য স্প্যাচুলা গুলো ভীষণ ভালো।
একদিন একটু কষ্ট করে বানিয়ে নিলে একদম পিওর জিনিসটা পাওয়া যায়। এখন জানি না যে দুধটা আমরা নিই সেটা কতটা পিওর। আমুল গোল্ড ইউজ করি আমি, দেখেইছেন আপনারা। সেটা যদি পিওর হয়, এবার আমুলের উপরে ভরসা করাই যেতে পারে। ছোটবেলা থেকেই ভরসা করে এত বড় হয়েছি। দুধ মানেই আমুল, বাটার, দুধ এগুলো মানেই আমুলকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এবার জানি না ওরা যদি যুগের সাথে সাথে ওরাও পাল্টে যায়, কিছু করার নেই। এবার এই যে বাটারটা রেডি হয়েছে, এই বাটারটাকে জাল দিলেই কিন্তু আস্তে আস্তে ঘি ছেড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা পুরো গলে একদম দুধের মতো হয়ে যাবে, লিকুইড। তারপর সেটা থেকে আস্তে আস্তে ঘি ছাড়বে। আর এই যে ব্লেন্ডিং জারটা রয়েছে, এর মধ্যে যে লিকুইডটা রয়েছে এর উপরেও কিন্তু আস্তে আস্তে 2-3 বার সর পড়বে, মানে ওই বাটারটা উঠে আসবে। যতটুকু বাটার দুধের মধ্যে আছে উঠে আসবে। তো এগুলো তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো। তারপর এই যে বাটার মিল্কটা রয়েছে, মানে এই যে দুধের মতো ওটা রয়েছে, এটা কাটিয়ে ছানা তৈরি করব। মানে দুধ থেকে কত কি তৈরি হচ্ছে, বাটার, ঘি, ছানা, তারপর দুধ তো এমনিই খাওয়া যায়। তো বাটারটা গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গেই দেখুন বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এটা আস্তে আস্তে পুরো দুধের মতো একটা লিকুইডে ফর্ম করবে আর কি, মানে পুরো দুধের মতো লিকুইড হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সেটা থেকে ঘিটা ছাড়তে শুরু করবে। মোটামুটি টাইম 15-20 মিনিট মতো তো লেগেই যাবে। মানে প্রথমে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে বানাবো। তারপর যখন ঘি ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, মানে যখন উতলাতে শুরু করবে। এটা প্রচণ্ড কিন্তু উতলে যায়। এই যে আমি কড়াইটা নিয়েছি, এটা মোটামুটি ওই 250-300 ঘি বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট, না হলে অনেকটা উতলে যায়। আর এই সময় ভয়েস ওভার দিচ্ছি কারণ বেটু স্যার এসে গেছেন। আগামীকালকে শুধুমাত্র যে পরীক্ষাটা আছে সেই সাবজেক্টটাই পড়াবেন, খুব বেশিক্ষণ পড়াবেন না, মানে 45 মিনিটসের মধ্যেই হয়ে যাবে। তারপর আবার যেরকম নর্মাল কথা বলে ভিডিও করা হয় সেই রকমভাবেই করব। যাই হোক, ওদিকে বাটারটা তো আমি বসিয়েই রেখেছি গ্যাসে। আর এদিকে আজকে সকালে যে দুধটা ফুটিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, সেই দুধের ওপরে যে মালাইটা পড়েছে, মানে সরটা জমেছে, সেটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি। এইভাবে প্রত্যেক দিন বা প্রত্যেক একদিন ছাড়া ছাড়া আমি 1 লিটার করে দুধ নিয়ে আসি এবং সেটা ফুটিয়ে প্রথমে এইভাবে মালাই তুলে নিয়ে, মানে দুধের সরটা তুলে নিয়ে যে দুধটা থাকে সেটা দিয়ে দই তৈরি করি, অথবা যদি এমনি খাওয়ার হয় বা মানে ব্যবহার করে নিই আর কি। দুধের সরটাও তুলে নেওয়া হলো, এটা সিঙ্গেল টোন দুধ হয়ে গেল, মানে এতে ফ্যাটের পরিমাণ অনেকটাই কম হলো, খাওয়ার জন্যও ঠিক আছে আর দই পাতার জন্যও ঠিক আছে। তো এইভাবে সরটা তুলে নেওয়ার পর এই দুধটাকেই আমি হালকা একটু গরম করব, আর ফুটিয়ে নেব না, কারণ দুধটা তো অলরেডি ফোটানোই রয়েছে, ফুটিয়েই আমি সরটা তুলে নিয়েছি। তো দুধটা হালকা গরম করব, মানে ওই যে আঙুল হাতে সহ্য করার মতো যে গরমটা হয় সেরকম গরম করে তারপর দইটা পাতবো। দই পাতার জন্য পাশে দেখুন আর একটা কাচের পাত্রে আমি কিছুটা দই ভালো করে ফেটিয়ে রেখেছি, এটাও ঘরে পাতা দই ছিল। তো ওই দইটার মধ্যেই এই দুধটা হালকা গরম করে ঢেলে দেব। আর এদিকে আমাদের বাটারটা প্রায় অনেকক্ষণ ফুটছে, মিনিট 10 তো হয়েই গেছে। এবার আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে। এটা একটু ক্লোজ থেকে আপনাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর দেখুন পরিমাণটা দেখে কিন্তু অনেকটা বেশি লাগছে, কারণ এটা ফুটতে ফুটতে অনেকটা ফুলতে থাকে। তো দেখুন এখন অনেকটাই কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে, এই রকম ছানা ছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আস্তে আস্তে ওই ছানা ছানা যে ভাবটা ওটা একদমই কমে যাবে এবং গিয়ে পুরো ঘিটা এইভাবে বেরিয়ে আসবে। প্রথমে হালকা হলদেটে এরকম কালার থাকে, এরকম নামিয়ে নিলে কিন্তু ঘিটা সাদাটে হবে। আর আস্তে আস্তে এটাকে আরও বেশিক্ষণ জাল দিয়ে দিয়ে যখন দেখবেন এর মধ্যে ওই যে ছোট ছোট ছানা ছানা যে অংশটা, মানে যেটাকে মাওয়া বলি আমরা, সেটা একদম কালো কালো হয়ে আসবে তখন যদি ঘিটা নামানো হয়, মানে সেই সময় পর্যন্ত ঘিটাকে যদি জাল দেওয়া হয়, তাহলে কিন্তু ঘিয়ের কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কতটা উতলাতে শুরু করেছে, মানে এটা ফুলে গেছে, অনেকটা এয়ার বাবলস তৈরি হয় এর মধ্যে, মানে ওই ফেনা ফেনা অংশটা। আর এদিকে দুধটা হালকা গরম করে আমি দই পাতার জন্য বসিয়েও দিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, সারা রাত এরকম থাকবে, সকালবেলা ফ্রিজে তুলবো। আর যেটুকু এক্সট্রা দুধ ছিল সেটা দিয়ে আমি কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য।
আর এদিকে আমাদের ঘিও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। যেরকম দেখছেন একটা ডার্ক ব্রাউন কালার চলে এসেছে ঘিটার মধ্যে, আর ঘিয়ের মধ্যে যে মাওয়াগুলো রয়েছে ওগুলো কিন্তু অনেকটাই কালো কালো হয়ে যাবে এই সময়। দেখতেই পাচ্ছেন এই যে স্প্যাচুলার ওপরে লেগে রয়েছে, আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওটা দেখেই বোঝা যাবে যে ঘিটা কিন্তু একদম সুন্দর কালার হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই দেখুন ভেতরে যে পার্টিকেলসগুলো রয়েছে একেবারে কালো হয়ে রয়েছে। তবে এই মাওয়াগুলো কিন্তু কালো হয়ে গেলেও এগুলো টেস্ট একেবারেই তেতো হয়ে যায় না, মানে এগুলো যদি মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খাওয়ার ইচ্ছে হয় কেউ খেতেই পারেন। আমি এগুলো ভাত দিয়েই খাই সাধারণত, মানে প্রথম পাতে একটু নুন দিয়ে আর এই মাওয়াগুলো দিয়ে ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে। সেদিন যে জুডিওর নেল পলিশটা কিনেছিলাম, অনেকগুলোই কিনেছিলাম, 3টে, তো তার মধ্যে থেকে এইটা পরেছি, যেটা ওই নিয়ন গ্রিন টাইপের ছিল কালারটা কিন্তু ব্যাপক দুর্দান্ত। আর আমি কীরকম সার্কাস দেখাচ্ছি দেখুন, হাঁটুর উপরে নেল পলিশটা বসানো, পড়লেই পটাশ করে ভেঙে যাবে। একটা নেল পলিশ তুললাম, তুলেই আর একটা পরে নিলাম। নোকও বলবে আমাকে একটু রেস্টও দিলি না, কিন্তু পরে ফেললাম, ইচ্ছে হলো। এই যে আমাদের ঘি কমপ্লিটলি রেডি, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে ঢেলে রাখতে হবে। আর এখানে হচ্ছে কফির জন্য জল গরম হচ্ছে, ব্ল্যাক কফির জন্য জল গরম হয়ে গেছে। এবার এটাকে ঝপাং করে ঢেলে দেব, ব্যাস ব্ল্যাক কফি রেডি। আর এই যে বাটার মিল্কটা ছিল, বাটার মিল্কটা এবার গ্যাসে বসিয়ে দেব। এটা থেকে ছানা কাটিয়ে নেব, এটাকে ভালো করে ফুটে যাক। কিসের ফ্যাক্ট? এই যে তুমি আমার নেল পলিশ কিনে দিয়েছো, আমি যে কত ভালোবেসে পড়ছি, এটা নেল পলিশও লোকের পুজোর হয়? হ্যাঁ, তুমি তো বললে কি পুজোর শপিং করলে, শপিং স্টার্ট হয়ে গেল, তো পুজোর শপিংই তো এগুলো কিনেছিলে। আমি ওনাকে কত আশা নিয়ে দেখাতে আসলাম, দেখো কি সুন্দর লাগছে নেল পলিশটা পরেছি। বলছো এখনই শুরু হয়ে গেল, এখনই উদ্বোধন করে ফেললে? আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে আর পুজোর সময় দিন বাকি, তাহলে আর পুজোর সময় হবে না, কিন্তু এখনো 75 দিন বাকি। তাতে কি, এই নেল পলিশও রেখে দেবো, শুকিয়ে যাবে তো। নিলে কেন? নিলাম তো আমি এখন নেল পলিশ পরার জন্য। নেল পলিশ কি আমি পুজোর সময় পরবো বলে এখন নিয়েছি? সেটা তো বলো নি আমার সঙ্গে। আমি তো বলেছিলাম টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড। না, এরকম কিছু বলনি। হ্যাঁ একদম বলেছি। হ্যাঁ আমি বলেছি পুজো শপিং, ওটা তো ফাও। ওটা ফাও কি মানে কি? ওটা তো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে না, ড্রেসের সাথে নেল পলিশটা ফাও। ফুচকার সঙ্গে দেখো এই লাস্টে একটা ফাও দেয় না? তুমি দেখবে কোনো ইন্স্যুরেন্স এজেন্টকে দেখেছো যখন তোমাকে পলিসি যখন সেল করবে তখন বলবে ম্যাডাম আপনি সব পাবেন, কিন্তু মরে যাওয়ার আগেও পাবেন, মরে যাওয়ার পরেও পাবেন। ঠিক আছে, আপনি হেলথ চেক আপ পাবেন, এই পাবেন সেই পাবেন বলে সব বিক্রি করে দেবে। ঠিক আছে, আর যখন তুমি ক্লেম করতে যাবে তখন ম্যাডাম ওই 262 টাকা দিয়ে এইটা করে নিলে পরে না, তাহলে পেতেন। আমি সেরকমই বললাম। তুমি ওর সঙ্গে এটাকে লিংক করে দিলে? সবই তো ইউনিট লিংক পলিসি। বেটু ওদিকে নাক টানছে বসে বসে, বেচারা মুখে টেস্ট নেই, নাক খোলা নেই, কি জ্বালাতন, জলও খেতে পারছে না, এমন অবস্থা। তাতেও লাভই হয়েছে, নাক খোলা নেই। বর্ষার সময় চারিদিকে এত পচা জল ফল, ও স্মেল পাচ্ছে না, তাতে ওর প্রবলেম হচ্ছে না। যেমন জেরি তো বলে সবসময় কি ইয়ে করতে পারবে না, কি যে ড্রেসগুলো পরতে পারছে না, পুজোর জামা প্যান্টগুলো ছোট হয়ে যায়, পরতে পারে না, কখন পরবো করে। তো সেই জন্য আমি এবারে ঠিক করেছি ওকে দুটো স্কুল ড্রেস কিনে দেবো পুজোতে। ঠিক আছে, এই না এখন আমি পাতলা হয়ে গেছি। আগে বাকি সবাইকে দেখতো, দেখে আমাকে বলতো কাশ আমার বেটু এত পাতলা হতো, কাশ আমার বেটু ছোট ছোট জামা পরতে পারতো, কাশ এটা হতো, কাশ ওইটা হতো। বেটু পাতলা হয়ে গেছে, জামা তো কিনে দাও। না দেবে। শোন ওই যে তুই যে হট প্যান্ট দুটো এখন যে দুটোতে তুই ফিট হচ্ছিস, মানে যে দুটোতে ঢুকতে পারছিস, হ্যাঁ না সেগুলো তো পাপা কিনে দিয়েছিল। না সেগুলো তো পাপাই কিনে দিয়েছিল, দিয়ে তারপর তুই পড়তে পারতিস না, এটাতে পাপার কোনো দোষ নেই। এবার তুই আবার ওগুলোতে ঢুকতে পারছিস, ওগুলো পড়তে পারছিস ফাইনালি। এবার তোকে আবার কিনে দেবে, তুই চিন্তা করছিস কেন? না তো নতুন থাকলেও আবার কিনে দেবে। ও 2-3 বছর আগের জিনিস আর নতুন কি করে থাকে? পুরনো হয়ে গেছে। তখন তো আর ওটা হয়নি। তাতে কি হয়েছে? 2-3 বছর না, তখন ছোট ছিলিস। না
না তখন কি নাম, তখন ঘুমটাও বড় হয়ে গেছিল, তখন এই তারাপীঠ আমার ওয়েস্ট সাইজ এখন 32 হয়ে গেছে। তো আমি বেটুর হট প্যান্টটা আজকে ট্রাই করেছিলাম, দেখলাম ওটা আমার হচ্ছে, তবে আমি পরবো না, না 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 পরবো না, আমার নিজেরই যেটাতে কমফোর্টেবল ফিল করবো না আমি কেন পরবো? বাড়িতে পড়তে পারো। বাড়িতে পরতে পারি, বাড়িতে কে হট প্যান্ট পরে ভাই? বাড়িতে শর্টস পরে, শর্টস ঢিলা ঢালা। জেরিরও তো পুজোর সব শুরু হয়ে গেছে। জেরি তো না, কোথায় হলো? শুরু হয়নি না, ওকে যে পুঞ্চু কিনে দিলাম কালকে, পঞ্চু হলো। পুরো পঞ্চু কি লাভ? পঞ্চু নয় না, রেনকোট। আবার পঞ্চু তো, হ্যাঁ পঞ্চু স্টাইলে। কি লাভ? আমার রেনকোট পরার কত ইচ্ছা ছিল, আজকে বৃষ্টি হলো না। কোথায়? আমি তো যতবার আমি অফিস যাই ভাবি, আর তখনই বৃষ্টিটা চেপে চেপে আসে। দুধটা ফুটে গেছে। বেটু তোর রুটি করে দেবো এখন? ওই এখন রুটি খাবি? একটু পরে। তো অলরেডি ব্লগটা সম্ভবত অনেকটা বড় হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা থেকে ব্লগ স্টার্ট করলেও সকালের পার্টটাও অ্যাড করে দেবো এর মধ্যে, মানে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নিয়েছেন। তো আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আজকের মতো এখানে টাটা অ্যান্ড গুড নাইট।